আমাদের প্রশ্ন হচ্ছে অংশীদারি কারবার কাকে বলে। এইটা একটু জানা, কিন্তু যেহেতু এর মধ্যে এই জাতীয় প্রশ্নগুলি খুব একটা আসে না, যেখান থেকে আসে আমরা সেখান থেকে যাব, কিন্তু আগে অংশীদারি কারবার কাকে বলে আমরা বোঝার চেষ্টা করবো, চেনার চেষ্টা করবো, তাহলে আমাদের জন্য সুবিধা। আমরা যে অংশীদারি আইন, যেটাকে চুক্তি আইন থেকে বিচ্ছিন্ন করে 1932 সালে আইনটা বানানো হচ্ছে, সেখানে 1932 সালে আইনটার 4 ধারাতে বলা হচ্ছে সকলের দ্বারা পরিচালিত এবং সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত, সকলের দ্বারা পরিচালিত হতে পারে বা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত হতে পারে এমন কোনো ব্যবসা যদি মুনাফা পাওয়ার উদ্দেশ্যে বন্টনের উদ্দেশ্যে চুক্তি করে, এতে উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, এবং একজন তার চুক্তিবদ্ধ হচ্ছে কয়েকজন ব্যক্তি, এইরকম তাদের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠবে তাকে বলবে অংশীদারি কারবার। তাহলে উল্লেখ করে দিল, তাহলে এটা যদি আমরা যদি পয়েন্টস বের করার চেষ্টা করি, তাহলে তো সকলের দ্বারা পরিচালিত বা একজন দ্বারা পরিচালিত, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এর উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। 3 নম্বর হচ্ছে মুনাফাটা নিজেদের মধ্যে বন্টন করা। 4 নম্বর হচ্ছে বন্টনের উদ্দেশ্যে চুক্তি করা। এই সকল বৈশিষ্ট্য যখন আমরা দেখব কোথাও, তখন আমরা এটা নাম দেব অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস। হ্যাঁ, অংশীদারি কারবার নিবন্ধন করা জরুরি না, মূলত আমরা এটা স্ট্যাম্পের উপর ভিত্তি করে করা হয়ে থাকে। হ্যাঁ, বাংলাদেশ সরকার বলে দেয় বিভিন্ন সময় সংশোধন করে কত টাকা স্ট্যাম্পে না করলে আপনি ব্যাংক থেকে এটা পাবেন না, লোন পাবেন না। এখন বোধহয় সর্বশেষ যে তথ্যটা আমি জানি, 4,000 টাকার স্ট্যাম্প লাগবে অংশীদারি কারবার করার জন্য। ইচ্ছা করলে যে স্ট্যাম্পটার মধ্যে সকলের দাবি দেওয়াগুলি লিখিত হবে, স্ট্যাম্প 4,000 টাকা লাগবে। 100 টাকার স্ট্যাম্প 40টা লাগবে। এটা হচ্ছে অংশীদারি কারবারের মূলত সংজ্ঞাটা আমরা চেনার চেষ্টা করলাম, যে এটা মূলত এই উদ্দেশ্য করে, তার মানে এটা হচ্ছে এই ধরনের একটা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট বলা যেতে পারে। এখন আমরা দেখব অংশীদারি কারবারের অ্যাকর্ডিং টু প্রশ্ন আমাদের যেভাবে বলছে যে অংশীদারি কারবারের অস্তিত্ব কীভাবে প্রমাণ করা যায়। অস্তিত্ব কীভাবে প্রমাণ করা যায়, অংশীদারি কারবারের অস্তিত্ব যদি আমরা প্রশ্নগুলিকে দেখার চেষ্টা করি, আমরা কিন্তু লক্ষ্য করব যে অংশীদারি কারবারের প্রশ্নগুলি কিন্তু 2012 সালের পরে 2022 সালে এসছে। আপনার কাছে যদি গাইড থেকে থাকে, 12 সালের পরে 22 সালে এসছে, তার মানে বুঝতে পারেন প্রশ্ন কত বছর পর পর রিপিট হচ্ছে। 10 বছর পর। তাহলে আপনি কয় বছর প্রশ্নের পিছন থেকে পড়বেন? অ্যাভারেজলি বুঝতে বোঝাচ্ছে হচ্ছে 10 বছর পড়তে হবে, অ্যাভারেজ তাই বলছে আর কি। যদি আপনি সেফ জোনে হাঁটতে চান, আর কথা আমি সেফ জোনে হাঁটবো না, তাহলে আলাদা কথা, তাহলে আমি লাস্ট 5 বছর পড়বো। আর সেফ এক্সিট নিতে গেলে আমাকে এইরকম হুট প্রশ্নের সম্মুখীন হতে পারে। আমরা 2-3 বছর আগে, আমরা এবারে ফাইনাল ইয়ারের আগে যে ফাইনাল ইয়ারটা যারা বার কাউন্সিল দিনে মাত্র ভাইভাটা কমপ্লিট করলো, এদের যদি রিটেন বাণিজ্যিক আইনে প্রশ্ন দেখেন, টু টাফ প্রশ্ন, সো টাফ, পারেই না অনেক আনসার করতে। সম্ভবত ওরা হচ্ছে 20-এর ব্যাচ, যদি আমি ভুল না করে থাকি, 20-এর ব্যাচ। এবং এমন প্রশ্ন আসছে, হ্যাঁ 20-এর মধ্যে এমন প্রশ্ন আসছে যেগুলো হচ্ছে 8 নম্বর যে প্রশ্ন আসছে এরকম প্রশ্ন, আর 10 নম্বর যে প্রশ্ন আসছে এরকম প্রশ্ন। লং ডেজের মধ্যে আসে নাই, লং ডেজ মেন বই থেকে প্রশ্ন করেছে না, এই প্রশ্নগুলোর উত্তর ছিল এবিসির দিক গাইডে ছিল। এবিসির দিক গাইডে বিগত 40 বছরের প্রশ্ন আছে, আলতাপের গাইডে আছে, কিন্তু আমরা তো প্রচলিত যে গাইডগুলি কিনি এগুলি 10 বছর মার্কের গাইড। তো যারা কম পড়েছে ওরা ফুল আনসার করতে পারে নাই, কোনো সাজেশন এখানে ফলো করে খোলাতে পারে নাই। তার মানে হচ্ছে যিনি প্রশ্ন করেছেন ওনার কথা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তুমি মিস্টার এক্সের গাইড কপি করে নিয়ে যাবে, ওই গাইড থেকে প্রশ্ন কমন পড়াতে পারবা না, পারেও না। কারণ শুধু এই 2টা প্রশ্ন না, ওই বছর বাণিজ্যিক আইন থেকে 3টা প্রশ্নই কমন পড়ে নাই, পড়েছে কোনো রকম 2টা। এইরকম যদি হয় তাহলে রীতিমতো টাফ হয়ে গেছিল ওই বছর।
স্যার আমরা কোম্পানি আইন থেকে দিব 2টা আর বাণিজ্যিক আইন থেকে দিব 3টা। যে কোনো থেকে 3টা 2টা মিলিয়ে, ও আচ্ছা। 3টা 2টা। কিন্তু কথাটা হচ্ছে যদি একটা 5টার মধ্যে 3টা আপনার কমন না পড়ে তাহলে আপনাকে 2টা তো ম্যান্ডেটরি দিতেই হচ্ছে। চাপ পড়ে গেলে আপনার অপশনগুলি পাচ্ছেন না। তো ওই বছর প্রশ্নগুলিকে আমরা খুব কঠিন প্রশ্ন বলবো, যেই সময় প্রশ্নগুলি খুব ক্রিটিক্যাল করার চেষ্টা করা হচ্ছে। আমাদের অংশীদার কারবার অস্তিত্ব তুমি কিভাবে প্রমাণ করবে, মানে কোনো কারবার অংশীদারি প্রতিষ্ঠান কি প্রতিষ্ঠান না এটা তুমি কিভাবে প্রমাণ করবে। আপনি আমার কাছে জানতে চাচ্ছে যে আমি কিভাবে প্রমাণ করব এই অংশীদারি কারবার এটা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান কি প্রতিষ্ঠান না। এক নম্বর হচ্ছে চুক্তি সম্পাদন। ওই যে আমরা বললাম যে সকলের পক্ষে, সকলে সম্মিলিতভাবে বা সকলের পক্ষে একজন চুক্তি করতে হবে। ওইটাই বলছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে চুক্তির মাধ্যমে সংগঠিত বিশেষ সম্পর্কই হলো অংশীদারি কারবার। সাধারণ কারবারের ক্ষেত্রে মিনিমাম সর্বোচ্চ 20 জন, আর ব্যাংকিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন। তাহলে পার্টনারশিপ ব্যবসা করবেন কতজনকে নিয়ে? নর্মালি 20 জন। ব্যাংক 1 নম্বর প্রশ্ন গাইডের। তো অংশীদারি কারবার জন্য একটা চুক্তি থাকা প্রয়োজন। সাধারণ যদি অংশীদারি কারবার আমরা খুলি তাহলে 20 জন সর্বোচ্চ। আর যদি ব্যাংক খুলে বসি আমরা, ব্যাংক অনেক লোক মিলে একটা ব্যাংক খুলবে, তাহলে সংখ্যা যেন 10 জন ক্রস না করে। এটা হলো অংশীদারি কারবারে হচ্ছে চুক্তি হচ্ছে মেইন ভিত্তি, কারণ এটা চুক্তি আইন থেকেই তো নেওয়া, চুক্তি আইন থেকেই নেওয়া। এরপর হচ্ছে প্রতিনিধিত্ব, যেটা আমরা সংজ্ঞার মধ্যে পড়ে এসেছি। সকলের দ্বারা পরিচালিত হতে পারে অথবা সকলের মধ্যে থেকে কোনো একজন দ্বারাও পরিচালিত হতে পারে। এইভাবে যে গড়ে উঠবে তাকে বলা হচ্ছে প্রতিনিধিত্ব, অর্থাৎ অংশীদারি কারবার সকলের দ্বারা পরিচালিত হতে পারে বা সকলের পক্ষ থেকে একজনকে দ্বারাও পরিচালিত হতে পারে। দ্যার ইজ এ পসিবিলিটি। এই ক্ষেত্রে তিনি সকলের পক্ষে কারবার পরিচালনা করে থাকেন এবং তিনি সকলের প্রতিনিধি হয়ে কাজ করে থাকেন। সুতরাং প্রতিনিধিত্বশীল ব্যবস্থাটা আমরা যদি কোনো চুক্তির দেখি তখন আমরা অনুমান করতে পারবো এটা অংশীদারি কারবার হয়ে থাকতে পারে। দুইটা, চুক্তি আর অংশীদারি কারবার, চুক্তি আর প্রতিনিধিত্ব দুইটা যদি দেখতে পাই। লাস্ট থার্ড পয়েন্ট, এগুলো সব সংজ্ঞায় আমরা পড়ে এসেছি। আপনি সংজ্ঞাটা ভালো করে বুঝে থাকেন তাহলে আপনার জন্য আর কিছু লাগে না। থার্ড, এটাতে যে বিষয়টাকে বলা হচ্ছে মুনাফা অর্জন। এই যে আপনার অংশীদারি কারবারটা করবেন, অংশীদারি করার জন্য তো নিশ্চয়ই একটা স্বার্থের ব্যাপার থাকবে। আপনার যদি স্বার্থ না থাকে আপনি কেন করবেন? এটাই হচ্ছে মূলত পার্টনারশিপের মুনাফা থাকতে হবে। এখন এখন ধরেন আপনি একটা চুক্তি করলেন, প্রতিনিধিত্ব করবেন, কিন্তু আপনার উদ্দেশ্য মুনাফা না, যা লাভ হবে লাভের টাকা মানব সেবাতে ব্যয় করে দেবেন। ওটা ক্লাব, ক্লাবের কোনো লাভজনক চিন্তা থাকে না। ক্লাব সোসাইটিতে কাজ করবে, সমাজ পরিবর্তনে কাজ করবে, বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে কাজ করবে। কিন্তু যখনই আপনি মুনাফা অর্জন করবে, হ্যাঁ, ওটা হচ্ছে দাতব্য প্রতিষ্ঠানের মতন হয়ে যাবে। তখন অনেক মিলে করতে পারে যে আমরা সবাই মিলে করব, আমাদের এখানে ইনভেস্ট থাকবে, আমরা কিন্তু লাভ নিতে পারবো না। তাহলে ওই জায়গায় ওইটা দাতব্য প্রতিষ্ঠান, বা আমরা এখানে মাসে মাসে টাকা দিব, ওই টাকা দিয়েই সেবামূলক কাজটা চলবে। তাহলে মুনাফা অর্জনকে আমরা দেখতে পেলাম। তাহলে স্যার দেখা যাচ্ছে অংশীদারের অস্তিত্ব মানে দেখার জন্য 3টা পয়েন্ট হলেই হবে, এই 3টা থাকলেই আমাদের মানে আমরা মোট কথা অস্তিত্ব। সংজ্ঞাটা যদি বুঝে যাই, আমি একটু আগে যখন বলছি সংজ্ঞাটা বুঝে গেলে আমরা 3টা বিষয় বলে যাব। হ্যাঁ, মানে সংজ্ঞার মধ্যে এই বৈশিষ্ট্য লেখা থাকে, আর বৈশিষ্ট্যগুলি মূলত অস্তিত্ব প্রমাণ। একটা কালো চিতাবাঘ যেটাকে প্যান্থার, তারপর লেপার্ড একটা চিতাবাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার একটা বাঘ, তিনোটাই বাঘ কিন্তু প্রত্যেকের আলাদা বৈশিষ্ট্য থাকে। রয়্যাল বেঙ্গল টাইগার একরকম বৈশিষ্ট্য, চিতাবাঘের ক্ষিপ্ততা একরকম বৈশিষ্ট্য, কালোটার একরকম বৈশিষ্ট্য। তাহলে আমরা
মেন কথা হচ্ছে সংজ্ঞাটাকে বুঝে আমরা বোঝার চেষ্টা করবো ও কী ধরনের। সংজ্ঞাটার মধ্যে বৈশিষ্ট্য থাকে, আর বৈশিষ্ট্য প্রমাণ করলে ওর অস্তিত্ব প্রমাণ হয়ে যায়। আমরা যদি বলি যে রয়্যাল বেঙ্গল টাইগার এটা এরকম একটা বাঘ দেখেছি, বাঘটার গায়ে এরকম এরকম ছোপ ছোপ, এটা এইরকম একটা লেজ, এটা এইরকম বড়, এটা এইভাবে হুঙ্কার দেব, চেহারাটা এরকম বড়, তাহলে এটাই বোঝাচ্ছে এটা রয়্যাল বেঙ্গল টাইগার। ওইটি মানে যে অংশীদার কারবার অস্তিত্ব মানে হচ্ছে আপনার উপাদান লিখে দেবেন, আর কিছু না। আপনি যদি উপাদান পারেন তার মানে আপনি পারছেন। আমি সংজ্ঞাটা ভালো করে বললাম যাতে জায়গাটার ক্ষেত্রে বুঝতে সুবিধা হয়। এরপর হচ্ছে অংশীদার কারবার অস্তিত্ব আমাদের বললো। অংশীদার কারবার অস্তিত্বের পর যে বিষয়টা বলবে প্রশ্নের পরবর্তী পার্টটা হচ্ছে বিলুপ্ত হতে পারে সেগুলো। পরের কথাটাতে আছে যে কিভাবে বিলুপ্ত হতে পারে। অংশীদারি কারবারের 3 নম্বর পয়েন্ট হচ্ছে শ্রেণী বিভাগ আলোচনা করে কয় ধরনের অংশীদারি কারবার আছে। আচ্ছা, পরের পাতায় আছে অংশীদারি কারবার বেশ কয়েকভাবে হতে পারে। একটা হলো সাধারণ অংশীদারি কারবার, যেটা আমরা প্রথমে আলোচনা করছিলাম। সাধারণ অংশীদারি কারবারের মেনলি বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম যে এর মধ্যে সংজ্ঞাটা থেকে নেওয়া, ওই সকলের সবাই মিলে সকলের পক্ষ থেকে একজন চুক্তি সম্পাদন করার মাধ্যমে ইনভেস্ট করে যেখান থেকে মুনাফা সংগ্রহ করে, এটা মূলত হচ্ছে অংশীদারি কারবার। সাধারণের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 20 জন, ব্যাংকিংয়ের ক্ষেত্রে 10 জন, এটা আমরা ইতিপূর্বে আলোচনা করে এসেছি, সংখ্যাগত দিক আলোচনা করতেছি। এই কারবারকে মেনলি 2 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো ঐচ্ছিক অংশীদারি কারবার, মানে অংশীদারি কারবার স্থায়িত্বকাল বা মেয়াদকাল কীভাবে হবে এটা নির্দিষ্ট না, করছি পার্টনারশিপ, ভালো না লাগলে ছেড়ে দেব, ঐচ্ছিক। করছি না মনে করলে এবছর করবো না, এরকম ধারা 7 অনুযায়ী আপনি গঠন করতে পারেন, এটাকে বলে ঐচ্ছিক অংশীদারি কারবার। এটা হলো সাধারণ অংশীদারি কারবার একটা ভাগ। আর নির্দিষ্ট অংশীদারি কারবারের মধ্যে হচ্ছে অংশীদারি কারবার স্থায়িত্ব বা মেয়াদকাল নির্দিষ্ট করে বলে উল্লেখ করা থাকবে, যে 5 বছরের জন্য গঠন করলাম, 3 বছরের জন্য গঠন করলাম, 4 বছরের জন্য গঠন করলাম, অর্থাৎ মেয়াদ ফিক্সড। স্যার এগুলো কি প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে হয় নাকি সরকারি কোম্পানি? না, সব প্রাইভেট। অংশীদারি কারবার সরকারের ক্ষেত্রে হয় না, সরকার নিজেই তো মালিক, ও আবার কার সাথে অংশীদার শেয়ার করবে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে একটা ঘটনা আমরা দেখতে পাই যে সরকার শেয়ার করে, যেমন আমাদের ঢাকা যাওয়ার পথে যে হানিফ ফ্লাইওভারটা আছে, এটা পিপিপির আন্ডারে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পাবলিক ইনভেস্টমেন্ট আছে, সম্মিলিতভাবে অর্থায়নের মাধ্যমে এটা করা। সরকার লাভ একটা অংশ নেবে, পাবলিক একটা অংশ লাভ নেবে। ওটা হচ্ছে বিশেষ আইন দ্বারা, নর্মালি এটা ব্যক্তি পর্যায়ে ইন্ডিকেট করবে। নির্দিষ্ট অংশীদারি কারবার যেহেতু নির্দিষ্ট মেয়াদকাল ব্যাপী হবে, ও আবার 2 ধরনের। যদি নির্দিষ্ট সময়ের জন্য করে থাকে তাহলে বলা হয় নির্দিষ্ট সময়ের জন্য অংশীদারি কারবার। আর যদি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করে থাকে, যে আমরা উদ্দেশ্য পূরণ হওয়া পর্যন্ত আমরা পার্টনারশিপটা চালিয়ে যাব, তাহলে ওইটাকে বলা হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য অংশীদারি কারবার। তাহলে সাধারণ অংশীদারি কারবার কি আমরা দেখলাম, ঐচ্ছিক দিক থেকে একটা দেখলাম, নির্দিষ্ট অংশীদারি কারবার হিসেবে একটা দেখলাম। নির্দিষ্ট অংশীদারি কারবারকে আবার 2 ভাবে, একটা হচ্ছে নির্দিষ্ট সময় আর একটা নির্দিষ্ট উদ্দেশ্য। আর 2 নম্বর হচ্ছে সীমাবদ্ধ অংশীদারি কারবার আছে, এটা একটু ব্যতিক্রম, এটা নর্মাল না। যে অংশীদারি কারবারের সকল অংশীদারের দায় অসীম না হলে, অথবা এক বা একাধিক সদস্যদের দায় চুক্তি অনুযায়ী সীমাবদ্ধ হলে তাকে সীমাবদ্ধ অংশীদারি কারবার বলা হয়। কোন অংশীদারের কারবারের সকল অংশীদারের দায় অসীম না হলে এবং এক বা একাধিক সদস্যদের দায় চুক্তি অনুযায়ী সীমাবদ্ধ হলে তাকে সীমাবদ্ধ অংশীদারি কারবার বলে। তাহলে এর মাধ্যমে অংশীদারি কারবারে যে ইন্ডিকেশনটা দিল, বললো যে অংশীদারদের দায় অসীম না হইলে, মানে অসীম না, ফিক্সড। অসীম মানে কি, মানে ইনফিনিট, সীমাবদ্ধ না, মানে বলছে অসীম না, তাহলে মানে কি সসীম, এবং অথবা এক বা একাধিক সদস্যদের দায় চুক্তি অনুযায়ী সীমাবদ্ধ,
অর্থাৎ যাই আছে লিমিটেডটা অংশীদারি কারবার, এটা মানে লিমিটেড বলা যেতে পারে, লিমিটেড অংশীদারি কারবার। দায় অসীম এমন অংশীদার, দায় সীমাবদ্ধ এমন অংশীদার, এটা আবার দুই রকম, দায় অসীম, দায় সসীম। অসীম মানে হচ্ছে দায় অসীম থাকবে, যা লস হবে সকলের উপর দিয়ে যাবে, লাভ হলে সবাই ওইভাবে পাবে। আরেকটি হলো দায় সীমাবদ্ধ, ভাই লাভ হোক বা লস হোক আমরা এই রেশিওতে পাবো, বাড়তিটুকু আমরা কী করবো পরের ব্যাপার, কিন্তু আমাদের লক্ষ্যটা হচ্ছে আমরা এতটুকু পর্যন্ত আমরা নিয়ে নেব, বাকিটা আমরা মূলধন ক্যাপিটাল হিসেবে বাড়াতে পারি বা অন্য কিছু করতে পারি। কিন্তু ফিক্সড, দায়ও ফিক্সড, সুবিধাও ফিক্সড। এখানে অবশ্য সুবিধার কথা বলে না, দায় বলছে আমরা দায়ে থাকি, দায় ফিক্সড। আর একটা দায় ফিক্সড না, যা ক্ষতি হবে সবাই মেনে নেবে। আর একটা হলো না, আমার 20 লাখ টাকা ইনভেস্ট করছি, আমি 25 লাখ টাকা লস হলে আমি 25 লাখ টাকা দিব নাকি, আমি 20 লাখ টাকা মতো লস নেব, এর বেশি আমি লস নিব না। এটাকে বলা হচ্ছে সীমাবদ্ধ। আরেকটা বলছে সীমাবদ্ধ না, দায় অসীম। ব্যবসা করতেছেন, লস হলে কিন্তু সবারই মেনে নিতে হইব, লাভ হলে ওইভাবে মেনে নিতে হইব। স্যার এখানে সংজ্ঞায় দিছে ধারা, আবার মূল যে দুইটা ভাগ, এই দুইটার মধ্যে কোনো ধারা নাই। আচ্ছা, একটার ভাগের মধ্যে যে কক্ষ আছে তাদের মধ্যে আবার ধারা দিছে 7-8। হ্যাঁ। তাহলে এই মূল শ্রেণী বিভাগের ধারা কত হবে? মানে এখানে তো মূল শ্রেণী বিভাগ তো ওইভাবে ভাগ করা নাই, ওই যে স্যার যে সাধারণ অংশীদার বিভাগ স্পেসিফিক সেকশন দুইটাই ভাগ করা নাই, ওইটা ঐচ্ছিকটার ভিতরে গিয়ে ভাগটা হয়েছে, নির্দিষ্ট অংশীদারের মধ্যে ভাগ হয়েছে। আমি বললাম স্যার এইগুলো আবার ধারা উল্লেখ করছে, উপরেগুলো আবার উপরগুলো ধারা উল্লেখ করা নাই। এগুলো মূলত ওই তথ্যের উপর ভিত্তি করে বিবেচনা করবে। তো 6 ধারার মধ্যে এগুলো সাধারণ অংশীদারের কথা বলা আছে, 6-এর মধ্যে ওই যে একটু আগে অংশীদারের কারবার অস্তিত্ব প্রমাণ করতে হবে, ওখানে কিন্তু লেখা আছে কোনো প্রতিষ্ঠানের অংশীদার কারবার কিনা তা প্রমাণ করার জন্য যাবতীয় তথ্যের সাথে অংশীদারদের মধ্যে প্রকৃত সম্পর্ক বিবেচনা করতে হবে, ওইটার ধারা বলা আছে, এটার আলাদা করে ধারা দেয়নি। তাহলে অংশীদারি কারবার, সাধারণ অংশীদার গেল, সীমাবদ্ধ অংশীদারি কারবারের মাধ্যমে আমরা মূলত অংশীদারি কারবারের শ্রেণী বিভাগটাকে চিহ্নিত করতে পারলাম, এবং মোটামুটি এই অংশটাকে আমরা চিহ্নিত করলাম। এরপর যাবো হচ্ছে অংশীদারি কারবারের বিলুপ্তি, অর্থাৎ কখন অংশীদারি কারবারের, কিভাবে একজন অংশীদারি মৃত্যুতে কারবার বিলুপ্ত হতে পারে। অংশীদারি কারবারের বিলোপের কথা বলা নেই, কিভাবে একটা পার্টনার মারা যাওয়ার মাধ্যমে কারবারটা বিলুপ্ত হয়ে যেতে পারে, এই প্রশ্নটা আমার কাছে জানতে চাচ্ছে, কারবারটা আমাদের কাছে এটা জানতে চাচ্ছে যে কিভাবে এটা হতে পারে। অংশীদারি কারবারের সেকশন 35 মধ্যে যেটা বলছে যে কোনো অংশীদারি কারবারের মৃত্যুর পর কারবারের যাবতীয় দায় দায়িত্বের মধ্যে তার আর কোনো সম্পৃক্ততা থাকে না। পার্টনার মারা যাওয়ার সাথে সাথে কারবারের যাবতীয় কাজ এবং দেনার জন্য তার সম্পত্তির দায়বদ্ধ থাকে না, তার মেটারটা বাদ দিয়ে বাকিদের যাদের হিসাব হবে, উনি যদি মারা গেছে ওই দিন পর্যন্ত তার লায়াবিলিটি, এর উপরে তার লায়াবিলিটি যাবে না। এটা হচ্ছে ওই পর্যন্ত লায়াবিলিটি। বলা হচ্ছে অংশীদার কারবারের 37 ধারা অনুযায়ী কোনো অংশীদার মৃত্যুর পর তার প্রাপ্য পরিশোধ করা না হলে বা পরিশোধ না করা পর্যন্ত তার উত্তরাধিকার 6% হারে সুদ পাবে। মানে অংশীদার মৃত্যুর পর তার প্রাপ্য যদি সময় মতন পরিশোধ না করেন, তার ফ্যামিলি যে মূল টাকাটা ইনভেস্ট করা আছে সে কি বসে থাকবে না, তাকে 6% হারে সুদ দিতে হবে। অংশীদার কারবারে 42 ধারা অনুযায়ী যদি অংশীদারের চুক্তিপত্রে বিপরীত কোনো ধরনের শর্ত আরোপ করা না থাকে, যে ব্যতিক্রম কোনো কিছু যদি বলা না থাকে, তাহলে অংশীদার মৃত্যুর সাথে সাথে কারবার নর্মালি অবসান ঘটে যাবে। ব্যতিক্রম বলতে কি স্যার এমন বুঝাইছে যে তার উত্তরাধিকারীরা প্রতিষ্ঠানের অংশীদার হবে কিনা? অংশীদার হতে পারবে এরকম যদি ইন্ডিকেট করা না থাকে, তাহলে একজনের মৃত্যু হলে প্রতিষ্ঠান শেষ, অংশীদারি কারবার শেষ। অংশীদারি কারবার কোনো সদস্যের মৃত্যুর মাধ্যমে পুরো অংশীদারি কারবারটার মৃত্যু ঘটে যাবে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম স্যার আসসালাম। আমি বিকাশ করছি। লাস্টে 93। তাহলে অংশীদারি কারবারের যে জায়গাগুলিতে আমরা দেখতে পেলাম যে বিপরীত কোনো শর্ত আরোপ করা না থাকলে নর্মালি একটা পার্টনারও যদি মারা যায় প্রতিষ্ঠান, অংশীদারি কারবার শেষ। কারণ ওর সাথে তো ডিল করা যাচ্ছে না, মানে হচ্ছে ও তো এখন ওরটা কি করবে, কাজে এটাকে বিলোপ সাধন করে নতুন করে প্রতিষ্ঠানকে সমাধান করাবে। আমরা একই কথাটা অংশীদারি কারবারের বিলোপ সাধন করে ওই আমরা ওই প্রশ্ন উত্তরটার মধ্যে 6 নম্বর পয়েন্টে দেখতে পারবো। সকল অংশীদারদের মৃত্যু হলে বা একজন ছাড়া সকলেরও যদি মৃত্যু ঘটে, তাহলে অংশীদারি কারবারের পরিসমাপ্তি ঘটবে।
আগে কখন পুরোপুরি অংশীদারি কারবারটা বিলোপ ঘটবে ওই যেখানে ওখানেও একই রকম কথা বলা। সকল অংশীদার মৃত্যু হলে বা একজন ছাড়াও যদি বাকিদের মৃত্যু হয়ে যায়, একজন দিয়ে আর অংশীদারি কারবার চলবে না, একেবারে টোটালি বিলোপ। নতুন করে আবার করতে নতুন হবে। করে আবার নতুন করে এটাকে কি বলে এটাকে অবসায়ন করে এরপর আবার নতুন করে আবার যাত্রা শুরু করতে হবে, এছাড়া নতুন করে যাত্রা শুরু করার কোনো সুযোগ থাকছে না। তবে অংশীদারি চুক্তিপত্রে যদি উল্লেখ থাকে যে কোনো অংশীদারের মৃত্যু হলেও কারবার অবসান ঘটবে না, তাহলে কোনো অংশীদারের মৃত্যুর সাথে সাথে কারবার অবসান ঘটবে না। ওই যে যদি চুক্তিপত্রে উল্লেখ থাকে ব্যতিক্রম, মারা গেলেও এটা বন্ধ হবে না, তাহলে বন্ধ হবে না। কিন্তু না বলা থাকলে এটা রুলস হচ্ছে অংশীদারি কারবারের মৃত্যুর সাথে সাথে এটার চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে, এখান থেকে আর আলাদা করে আর কোনো সুযোগ থাকবে না। স্যার যদি একজন মৃত্যুবরণ করে, তাহলে যদি আলাদা কিছু বলা না থাকে তাহলে কোম্পানি ফেল করবে। অংশীদারি কারবারে একজন যদি মারা যায়, যে একটু আগে যেটা বললাম যে প্রতিষ্ঠান অফ, তাহলে তার অংশটার কি হবে এটা তো বলে দেওয়া নাই। হ্যাঁ, যদি এটা উল্লেখ করে দেয় তাহলে হবে, আর নতুবা পার্টনারশিপের ব্যবসা হচ্ছে তুমি এটাকে পুরো ক্লোজ করে দিয়ে নতুন করে করো, তার হিসাব বাদ, তার লেনদেন তাকে বুঝিয়ে নতুন করে তোমরা ব্যবসা করো। ওটি বললো F42-তে, যেটা বললো যে যদি ব্যতিক্রম কিছু করে, ব্যতিক্রম মানে কি, যদি চুক্তিপত্রে উল্লেখ করে যে মৃত্যু হলেও কারবার অবসান ঘটবে না, তাহলে মৃত্যু হলে কারবার অবসান ঘটবে না, তার প্রতিনিধিরা তার এটার মধ্যে ইনক্লুড হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি অংশীদারি কারবারের, আমরা যদি মূল ডায়াগ্রামে খোঁজার চেষ্টা করি তাহলে এটা অংশীদারি কারবারের ডায়াগ্রাম হচ্ছে এরকম। অংশীদারি কারবারের স্যার এই যে 37 ধারা যে বলছে 6% হারে সুদ পাবে, স্যার এটা কি? এটা হচ্ছে মৃত্যুর পর, যদি ওই যে বলা থাকে যে তার অবর্তমান ও যার ইনভেস্ট আছে অংশীদারদের অংশ হিসাবে অংশটা চলমান থাকবে, তাহলে এর মধ্যে তার তো চললে তো তারা ব্যবসা করছে, কিন্তু মারা গেলে বুঝাই দেওয়ার জন্য নির্দিষ্ট ডেট বলা থাকবে যে মৃত্যু ঘটলে বুঝাই দিতে হবে। মৃত্যু ঘটলে কারবার বিলোপ সাধন ঘটলে না ওনাকে বুঝাই দেয় না, তাহলে যারা বুঝাই দিচ্ছে না তারা 6% সহ তাকে বুঝাই দিতে হবে। তা আপনারা তো আছেন, উনি মারা গেছেন, তাহলে ওনার টাকাটা আপনার 6 মাস পর দিলেন কেন, তাহলে 6% দেন। আচ্ছা, এখান থেকে যে বিষয়টা উঠে আসে, আপনি যদি কাউকে 1 বছরের জন্য 1 লক্ষ টাকা দেন, তাহলে মনে রাখতে হবে 2026 সালের আজকে 4 ডিসেম্বর যদি আপনি কাউকে 1 লক্ষ টাকা দেন, 4 ডিসেম্বর 2026-এ যে এই 1 লক্ষ টাকার মূল্যটা কমে আসবে 90,000 টাকায়, অর্থাৎ টাকার মান কমে গেছে। অর্থাৎ উনি আজকে 1 লক্ষ টাকা দিয়ে যে জিনিসটা পাচ্ছেন, ঠিক 1 বছর পরে উনি জিনিসটা উনি পাবেন না, ওনাকে ভরতে হবে টাকা। ওনার টাকার মান ফল ডাউন করছে মানে এক্সট্রা টাকা ভরতে হবে, ওনাকে ভরতে হবে 1,10,000। এখন যিনি টাকাটা নিয়েছেন, টাকাটা ফেরত দিচ্ছেন, উনি কত ফেরত দিবেন আপনাকে? 1 লাখ টাকা। কিন্তু আপনার তো লস হলো, এটা বোঝেন কিনা? না স্যার,